নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 21 তারিখ শনিবার। জানাবো আজকের 22টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। তৃণমূলের ইস্তেহারে 10 প্রতিজ্ঞা, তৈরি হবে 7টি নতুন জেলা, 10 লাখ কর্মসংস্থানের আশ্বাস মমতার। বেলেঘাটার বিজেপির প্রার্থীর বিরুদ্ধে পার্টি অফিসে বিক্ষোভ, পাল্টা কর্মী সমর্থকদের শাসানি লকেটের। কথা রাখতে পারেননি বনসল, প্রার্থী তালিকা দেখে অভিমানী বুথ শক্তিশালী করা নেতারা সত্যিই কথার খেলাপ, কারণ কি? সতর্ক করে গেলাম, মহিষাদল থানায় ঢুকে হুঁশিয়ারি শুভেন্দুর, অভিমানী বিজেপি নেতাকে ওসির ফোন। পেট্রোলের পর এবার মহার্ঘ হলো ডিজেল, লিটার প্রতি 20 টাকা দাম বাড়লো এই তেলেরও। মাঝরাতে লিফট আটকে আরজি করে মর্মান্তিক দুর্ঘটনা, ছেলের চিকিৎসা করাতে এসে প্রাণ গেল বাবার। আমার পক্ষে সম্ভব না, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। তেল চাই, হরমুজ প্রণালী খোলাতে এবার ভয়ঙ্কর চাল ট্রাম্পের, 1 সপ্তাহেই 4 বন্ধু গঙ্গা স্নানে নামে, 3 বন্ধুর সামনেই নবম শ্রেণীর ছাত্রের যা হলো। নন্দীগ্রামে বড় খেলা হবে, সিপিএম কেও ছাড়লো না আইএসএফ, আর কোথায় কোথায় লড়ছেন নৌসাদরা। সরকারি জায়গায় অবৈধ নির্মাণের অনুমতি, ভোটের মুখে বিতর্ক শুরু হতেই কি বলছেন কাউন্সিলর। বাংলার ভোটের আগেই বাড়ি ছেড়ে দিল সিইওর দপ্তর। তৃণমূলের ইস্তেহার প্রকাশের আগেই বিস্ফোরক শুভেন্দু। সরলেগে বিজেপির দপ্তরে বেলেঘাটার দলীয় কর্মীদের বিক্ষোভ, স্লোগান, বেরিয়ে সামাল দিলেন শ্রমিক লকেটরা। বিধানসভা ভোটের আবহে টাকা অস্ত্র যেন না ঢোকে, চিকেন স্নেকে কড়া নিরাপত্তা, আধা সেনার টহল। তামান্নার মা সাবিনাকে প্রার্থী করায় দলীয় কার্যালয়ে ভাঙচুর, 7 জনকে বহিষ্কার সিপিএমের। আমেরিকায় আস্থা হারিয়েছে মধ্যপ্রাচ্য, কোন পৌষ মাস দেখছে দিল্লি। দুর্গাপুরে নেত্রীর ছবিতে গোবর, নিজে হাতে মুছলেন তৃণমূল প্রার্থী, ষড়যন্ত্রের অভিযোগ বিরোধীদের দিকে। ধোঁয়াশায় ঢুকে রান্না, প্রচারে বেরিয়ে ভোটারের বাড়িতে মাছে ভাতে মধ্যাহ্নভোজ সারলেন তৃণমূলের নির্মল। আপাতত 22 লাখে 10 লাখ নাম বাদ গেছে শুনেছি, এই একটা কমিউনিটিকে টার্গেট করা হয়েছে, এসআইআর নিয়ে বিস্ফোরক মমতা। জঙ্গলমহলে কুর্মী কার্ডে কুপকাত হবে তৃণমূল, জয়পুরের বিশ্বজিৎকে নামিয়ে অমিত শাহর মাস্টার স্ট্রোক। বেকারদের 25,000, মা বোনেদের 3,000, বিজেপির সংকল্প পত্রে কি নবান্ন দখলের পথ পরিষ্কার। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। এবারের বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার বিকেলে ওই ইস্তেহার প্রকাশ করলেন। পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে রাজ্যে আরও নতুন 7টি জেলা ঘোষণা করা হবে। শুধু তাই নয়, সামগ্রিক ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে পুরসভার সংখ্যাও বাড়বে। সেই কথাও এদিনের ইস্তেহারে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজেই সেই কথা জানিয়েছেন। শুধু তাই নয়, রাজ্যে দুয়ারে চিকিৎসা পরিষেবা এবার শুরু হবে বলে ঘোষণা রয়েছে। ইস্তেহার বেকার ভাতা, বাড়ি তৈরির প্রতি সাধারণ পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়ার কথা জানানো হয়েছে। এবার ইস্তেহারে নাম রাখা হয়েছে প্রতিজ্ঞা। বাংলায় আগামী দিনে 10 লক্ষ কর্মসংস্থানের কথাও এদিন জানানো হয়েছে। 10টি প্রতিজ্ঞার কথা এদিন ঘোষণা করেছেন নেত্রী। সাংবাদিক সম্মেলন করে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন দলনেত্রী। শিক্ষা থেকে স্বাস্থ্য, আবাস থেকে পানীয় জল, কর্মসংস্থান থেকে নয়া জেলা, একাধিক বিষয়ে বড় বার্তা দেওয়া হলো। আগামী দিনে রাজ্যে আরও 7টি নতুন জেলা হবে, এই কথা এবার ইস্তেহারে প্রকাশ করা হলো। বিধানসভা নির্বাচনে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তারকা প্রচারকরা প্রচারে নামবেন প্রার্থীদের হয়ে কিছুদিনের মধ্যেই। অন্যদিকে আবাস থেকে পানীয় জল, কর্মসংস্থান থেকে নয়া জেলা, একাধিক বিষয়ে বড় বার্তা দেওয়া হলো। আগামী দিনে রাজ্যে আরও 7টি নতুন জেলা হবে, সেই কথা এবার ইস্তেহার প্রকাশ করা হলো। রাজ্যে সরকারি পরিষেবা উন্নত করতে, বর্তমানে জেলা প্রশাসনের চাপ কমাতে এই সিদ্ধান্ত বলে খবর। কান্দি, বহরমপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, রানাঘাট, ইচ্ছামতি, বসিরহাট নতুন জেলা হবে বলে খবর। তৃণমূল কংগ্রেসের রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যের উন্নতিতে অঙ্গীকারবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যে দুয়ারে চিকিৎসা পরিষেবা শুরু হবে। এদিন দলনেত্রী বলেন,
এবার দুয়ারে চিকিৎসা করব। আগে দুয়ারে যে সরকার করেছি তাও চলবে, দুয়ারে শিবির হবে, দুয়ারে স্বাস্থ্যসাথীও রয়েছে। অন্যদিকে কয়েক হাজার স্কুল আধুনিকীকরণ হবে, ই লার্নিং হবে, আধুনিক প্রযুক্তি থাকবে, শিক্ষার অধিকার বাংলার সবার। বেলেঘাটার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পার্টি অফিসে বিক্ষোভ, বদলাতে হবে প্রার্থী, এই দাবিতে লকেট চট্টোপাধ্যায় এবং অন্যান্য নেতৃত্বদের ঘিরে স্লোগান। কর্মী সমর্থকদের আঙুল উঁচিয়ে শাসানির অভিযোগ লকেটের বিরুদ্ধে। তৃণমূলের কটাক্ষ, মাটির সঙ্গে জনতার সংযোগ নেই বিজেপির। কিছুদিন পর বিজেপির কর্মী সমর্থকেরা দলের সঙ্গে থাকবে না। এখনো পর্যন্ত 2 দফায় 255টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বেলেঘাটায় বিজেপির প্রার্থী করা হয়েছে পার্থ চৌধুরীকে। এই আসনে প্রার্থী বদলের দাবিতে শুক্রবার রাজ্য বিজেপির সদর দপ্তর সল্টলেকের বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ। এখনো পর্যন্ত 2 দফায় 255টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বেলেঘাটার বিজেপির প্রার্থী করা হয়েছে পার্থ চৌধুরীকে। এই আসনে প্রার্থী বদলের দাবিতে শুক্রবার রাজ্য বিজেপির সদর দপ্তর সল্টলেকে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মীদের একাংশ। মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কার্যালয়ে উপস্থিত বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং অন্যান্য নেতৃত্বরা বেরিয়ে আসেন। তাদের ঘিরে স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মী সমর্থকেরা। সেই সময় লকেটকে কর্মীদের শাসানোর অভিযোগ ওঠে। এই ঘটনাকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, এর থেকে বোঝা যায় বিজেপি নেতারা দিল্লির কাচের ঘরে বসে প্রার্থী ঠিক করেন। মাটি এবং জনতার সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই। আগামী দিনে ওদের কর্মী সমর্থকরা ওদের সঙ্গে থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবার আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছেন। সমতল থেকে পাহাড়ের বিভিন্ন আসনে প্রার্থী বদলের দাবিতে সরব হয়েছেন বিজেপির কর্মী এবং স্থানীয় নেতৃত্বরা। সেই দাবি মানা না হলে দল থেকে পদত্যাগ করে নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অনেকেই। এই আবহে কলকাতায় বেলেঘাটার প্রার্থী বদলকে কেন্দ্র করে সল্টলেক কার্যালয়ে বিক্ষোভ দেখালেন কর্মীরা। উল্লেখ্য, বেলেঘাটায় তৃণমূল প্রার্থী করেছে দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। তার প্রচার শুরু করে দিয়েছেন। প্রার্থীর বিরুদ্ধে এই বিক্ষোভ তাকে অনেকটা সুবিধা করে দেবে বলেই মত রাজনৈতিক মহলের। বনশালের প্রতিশ্রুতি কী ছিল? বিজেপি সূত্র বলছে, বুথ সশক্তিকরণ টিমকে বনশাল একটি বৈঠকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2025 সালের তৃতীয় ত্রৈমাসিক বিধাননগরে বিজেপির দপ্তরে সেই বৈঠক হয়েছিল। পরিস্থিতি মজবুত করতে এবং সাংগঠনিক শক্তির ঘাঁটি হিসাবে রাখতে বুথ সশক্তিকরণ অভিযান শুরু করেছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনশাল। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে ওই অভিযানই ছিল বনশালের তত্ত্বাবধানে সবচেয়ে বড় 2 সাংগঠনিক প্রক্রিয়ার একটি। অন্যদিকে সাংগঠনিক হিসাবে জল মেশানোর অভিযোগ পশ্চিমবঙ্গ বিজেপিতে বহু বছর ধরেই উঠত। ফলে কেন্দ্রীয় নেতৃত্ব খাতায় কলমে যে হিসাব হাতে পেতেন, বাস্তব পরিস্থিতি তার চেয়ে আলাদা হতো। ভোটের ফলাফল সেই ফারাক টের পাওয়া যেত। সেই গরমিল মুছে দিতে বনশাল বুথ সশক্তিকরণ অভিযান শুরু করেন। রাজ্য স্তরে তার দায়িত্ব বর্তায় 7 জনের একটি কমিটির উপরে। সেই 7 জনের কারোর নাম বিজেপির প্রার্থী তালিকায় এখনো পর্যন্ত দেখা যায়নি। তাদের মধ্যে যে কয়েকজনের নাম যে সমস্ত আসনে প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছিল, সেই সব আসনে ইতিমধ্যে অন্যান্য প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। বনশালের প্রতিশ্রুতি কী ছিল? বিজেপি সূত্র বলছে, কাজ ভালো হলে বুথ সশক্তিকরণ টিম থেকে অন্তত 3 জনকে বিধানসভা ভোটে প্রার্থী করা হবে বলে বনশালে একটি বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2025 সালের তৃতীয় ত্রৈমাসিকে বিধাননগরের বিজেপি দপ্তরে সে বৈঠক করেছিল। সেখানে অবশ্য 7 নয় 17 জন উপস্থিত ছিলেন। রাজ্য স্তরে কর্মরত 7 জন এবং 10টি সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত আরও 10 জন। বনশাল 3 জনকে প্রার্থী করার কথা বললেও টিমের তরফ থেকে তৎক্ষণাৎ দাবি উঠেছিল 3 নয় 5 জনকে প্রার্থী করতে হবে। বনশাল যে আর্জিও বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন বলে বিজেপি সূত্রে দাবি। কিন্তু এই যাবৎ প্রকাশিত প্রার্থী তালিকা বলছে প্রতিশ্রুতি রক্ষা হয়নি। মহিষাদল থানায় ঢুকে ডিউটি অফিসারের উপস্থিতিতে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর দল ভাঙানোর অভিযোগে সরব বিরোধী দলনেতা। অভিমানী বিজেপি নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে মহিষাদল থানার ওসি তৃণমূলের দল ভাঙানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। মহিষাদল থানায় কর্তব্যরত অফিসারকে শুভেন্দুকে বলতে শোনা যায়, উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি আর একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আপনার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়। আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা। আর এই একই অভিযোগ তমলুকের এসডিপিও নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে হয়েছে। আমি সতর্ক করে গেলাম। আপনি বলেন বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছেন। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছে, এটা পুলিশের কাজ নয়। বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান। অশোক স্তম্ভ লাগানো আছে, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে ভদ্রভাবে বলে গেলাম, এটা পুলিশের কাজ নয়। নেপথ্যে কি 2021-এর মহিলা দলে বিজেপির প্রার্থী হয়েছিলেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি এবার টিকিট পাননি, তাই তিনি অভিমানী হয়ে পড়েন। পরের দিনই সাংবাদিক বৈঠক করে
পদ থেকে অব্যাহতি চান। আজ সেই বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ভিতরে গিয়ে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি। তার বাড়ি থেকে বেরিয়ে আসার পর শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেন, যেহেতু তিনি অভিমানী ছিলেন, সমাজ মাধ্যমে লিখেছেন, বিভিন্ন জায়গায় তিনি তার পদ ছাড়ছেন বলে জানিয়েছেন। তারপর থেকে মহিষাদল থানার ওসির নাম করে ফোন করা হয়। এক তৃণমূল নেতার তিনি নাম করেন। সেই তৃণমূল নেতার তরফে ফোন করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, এমনটাই অভিযোগ করেন। এর জবাব চাইতে তিনি মহিষাদল থানায় আসবেন বলে বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বলেছিলেন শুভেন্দু। বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোনোর পর মহিষাদল থানায় আসেন শুভেন্দু। সে সময় ওসি মহিষাদল থানায় ছিলেন না, ছিলেন ডিউটিরত অফিসার। তার সামনেই থানার ভিতরে ঢুকে কার্যত হুঁশিয়ারি দেন। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত জেলা পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুভেন্দু যখন বলেন, অন্যদিকে তারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগেই দাম বেড়েছিল প্রিমিয়াম পেট্রোলের, আর তারপর এবার জানা গেল দাম বেড়ে গিয়েছে শিল্পক্ষেত্রে ব্যবহার হওয়া ডিজেলেরও। আর এর ফলে আরও একাধিক সেক্টরে মূল্যবৃদ্ধি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রের খবর, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের শিল্পক্ষেত্রে ব্যবহার হওয়া ডিজেলের দাম 87 টাকা 67 পয়সা বেড়ে হয়েছে 109 টাকা 59 পয়সা। আর এর ফলে এই ডিজেলের উপর নির্ভরশীল একাধিক শিল্পে ব্যাপক মূল্যবৃদ্ধি দেখা যেতে পারে। অন্যদিকে সাধারণ মানুষের কি সমস্যা হতে পারে? শিল্পে ব্যবহার করা এই ডিজেল এমনই সাধারণ তেলের মতো সাধারণ পেট্রোল পাম্পে বিক্রি হয় না। এই তেল মূলত কারখানা, কোনো কনস্ট্রাকশন সাইট, কোনো খনি এলাকা, বড় জেনারেটর, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি সরবরাহ করা হয়। ফলে এই মূল্যবৃদ্ধির কারণে খরচ বাড়বে কাঁচামালের। ফলে পণ্য উৎপাদনে অন্যান্য কাজের জন্য প্রয়োজনীয় তেলের খরচ বাড়বে। শিল্পক্ষেত্রে ব্যবহার হওয়া এই ডিজেলের দাম বেড়ে যাওয়ায় তার বিভিন্ন সেক্টরে পণ্যের দাম বাড়িয়ে দেয়। আর এর উপর নির্ভর করেছে বিভিন্ন সংস্থা কি পদক্ষেপ গ্রহণ করছে বা তাদের বাড়তি খরচ কতটা গ্রাহকের উপরে চাপিয়ে দেয় কিনা সেটাও। দাম বেড়েছে প্রিমিয়াম পেট্রোলেরও। সম্প্রতি প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি প্রায় 2 টাকা বেড়েছে, আর তারপর বাড়ল প্রিমিয়াম ডিজেলেরও দাম। যদিও সাধারণ পেট্রোলের দাম একটুও বাড়েনি, সাধারণ পেট্রোল বা ডিজেলের দাম বাড়েনি, ফলে কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন সাধারণ গ্রাহকেরা। অন্যদিকে প্রিমিয়াম ডিজেলের দাম বাড়ায় কিছুটা হলেও চাপ বাড়বে সাধারণ মানুষের। জ্বালানির দামে এমন উল্টো প্রবণতা কেন? পশ্চিম এশিয়ায় এই উত্তেজনার মধ্যে খুচরো জ্বালানির দাম খুব বেশি ওঠানামা করেনি, কিন্তু দাম বেড়েছে প্রিমিয়াম পেট্রোল এবং শিল্পক্ষেত্রে ব্যবহার করা জ্বালানির। এর থেকে বোঝা যায় তেলের মূল্যবৃদ্ধি কিছুটা হলেও সামাল দিতে তেল সংশোধনকারী সংস্থাগুলি কিছু ক্ষেত্রে দাম বাড়াচ্ছে। এইভাবে এই সংগঠনগুলো মূল্যবৃদ্ধির পুরোটা সাধারণ মানুষের ওপর সরাসরি চাপিয়ে না দিয়ে আংশিকভাবে তা সামাল দেওয়ার চেষ্টা করছে। যদিও এই কারণে মূল্যবৃদ্ধি পরোক্ষভাবে বুঝতে পারেন গ্রাহক। ফের উত্তেজনা আরজি করে হাসপাতালে লিফটে আটকে এক রোগীর পরিজনের মৃত্যুর খবর সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য রোগীদের মধ্যে। রাত 2:30 নাগাদ ট্রমা কেয়ার সেন্টারের লিফটেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অরূপ বন্দ্যোপাধ্যায়ের নামে যে ব্যক্তি হয়েছে তার ছেলেকে ট্রমা কেয়ার সেন্টারে আনা হয়েছিল বলে জানা যাচ্ছে। তার বাড়ি নাগের বাজারে। এদিন দীর্ঘ সময় কেটে গেলেও কিভাবে ওই ব্যক্তি লিফটে আটকে রইলেন, কেন কারো সাহায্য চাইতে পারলেন না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে আরজি করের পরিষেবা নিয়েও। ওই লিফটে কোনো লিফটম্যান থাকতো না, চাবিও ছিল না ওই সময়, দাবি অন্য রোগীদের আত্মীয়দের। ফলে তা নিয়ে তৈরি হয়েছে চাপান উত্তর। রাতে ছেলের জন্য পরিবারের সদস্যদের নিয়ে এসেছিলেন অরূপ। পরিবারের অন্য 2 জন বেরিয়ে গেলেও বের হতে পারেননি অরূপ বাবু। ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন পরিবারের সদস্যরা, ক্ষোভ উগরে দিয়েছেন অন্যান্য রোগীর পরিজনরাও। একজন বলছেন ওর ছেলের হাত ভেঙেছে বলে হাসপাতালে নিয়ে এসেছিল, ও তো পুরোপুরি সুস্থ ছিল, লিফটটা খুলে গেলে ওকে এইভাবে যেতে হতো না। আর একজন ক্ষোভ উগরে দিয়ে বলেন আগের মতো আরজি করার নেই এখন, একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। লিফট আটকে যাওয়ার পর অনেকক্ষণ উনি ডাকাডাকি করেছিলেন, তারপরেও চিৎকার করেন পরিবারের সদস্যরা, অনেক ডাকাডাকি করেন, কিন্তু সিকিউরিটি গার্ড বলে আমার কাছে চাবি নেই, কি করে খুলবো? রাতে তো লিফটম্যান থাকার কথা, কিন্তু থাকে না। মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি জানিয়েছিলেন এই মামলার বিচার করা তার পক্ষে সম্ভব নয়। এদিকে প্রধান বিচারপতির মামলা থেকে সরে দাঁড়াতেই ওই মামলার অন্য বেঞ্চে শুনানি হতে পারে। উল্লেখ্য 2023 সালের কেন্দ্রীয় আইনকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। দাঁড়িয়েছিলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে কি মামলা? 2024 সালের শীতকালীন অধিবেশনে সংসদে পাশ করা হয় নির্বাচন কমিশনের আইন 2023। সেই আইনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়। এই ইস্যুতে বিতর্ক শুরু হয়। কেন্দ্রের এই আইনকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন পড়েছিল সুপ্রিম কোর্টে। এই নিয়ে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। তবে শীর্ষ আদালতের তরফে সাফ জানানো হয়েছিল নির্বাচন কমিশনের নিয়োগের প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাদ দেওয়া যাবে না। এই নিয়ে কেন্দ্রকে নোটিশ জারি করেছিল। কি বলছেন বিচারপতি? শুক্রবার সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মামলার শুনানিতে সূর্যকান্ত জানান প্যানেল থেকে প্রধান বিচারপতি বাদ দেওয়ার মামলা তার নিজেদের পক্ষে বিচার করা
সম্ভব নয়। তার পর্যবেক্ষণ এটা স্বার্থের সংঘাত তৈরি করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এই মামলায় থাকলে আমাদের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠতে পারে। আবেদনকারী পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণও প্রধান বিচারপতির এই অবস্থাকে সমর্থন করেন। আদালত সূত্রে খবর, আগামী 7 এপ্রিল এই মামলার শুনানি অন্য কোনো বেঞ্চে হবে। প্রিয় দর্শক, সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।